হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই MAHS স্টাডি চ্যানেলে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অষ্টম শ্রেণী ভূগোল। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে পারে তোমাদের আসন্ন পরীক্ষায় সাফল্য নিশ্চিত। ভূগোলের প্রশ্নপত্র তার অ্যান্সার সহ আলোচনা করব। তোমরা জানো তোমাদের পরীক্ষা হবে সব মিলিয়ে 30 নম্বরের, সময় পাবে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমাদের প্রশ্নপত্রের অ্যান্সার শিট লিখে জমা করতে হবে। তোমরা প্রথমে যেটি পেয়ে যাবে সেটি হলো ফার্স্টের দাগে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্নপত্র রয়েছে। 1 নম্বর করে রয়েছে 6খানা তোমাদের করতে হবে, তাই 1 গুণা 6 ইকুয়াল টু 6 নম্বর তোমরা এখান থেকে পাবে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, পৃথিবীর ব্যাসার্ধ হলো, অপশনগুলো লক্ষ্য করো, 6720 কিমি, 6370 কিমি, 6470 কিমি। তো সঠিক অ্যান্সারটা হবে পৃথিবীর ব্যাসার্ধ হলো 6370 কিমি। পরবর্তী প্রশ্নতে লক্ষ্য করো, 2 নম্বরটি কি বলেছে দেখো, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 12 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সঠিক অ্যান্সারটি হবে পৃথিবীর পৃষ্ঠের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো, দেখো কি বলেছে, পৃথিবীর কঠিন বহিরাবরণকে বলে পাত নিফে ভূপৃষ্ঠ। তো পৃথিবীর কঠিন বহিরাবরণকে বলা হয় ভূপৃষ্ঠ, এটা হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করো, দেখো এখানে কি বলা হয়েছে, শিয়াল কোন শিল্প দ্বারা গঠিত। অপশনগুলো লক্ষ্য করো, 1 গ্রানাইট, ব্যাসাল্ট, আর একটা হচ্ছে ডোলেরাইট। তো সঠিক অ্যান্সার হবে শিয়াল হলো গ্রানাইট শিল্প দ্বারা গঠিত। পরবর্তী MCQ বা প্রশ্নটি তোমরা লক্ষ্য করো, দেখো বলা হয়েছে ভূত্বক গঠনকারী প্রধান উপাদান হলো অক্সিজেন 10টা, তামা। তো সঠিক অ্যান্সারটা হবে অবশ্যই অক্সিজেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো, দেখো কি বলেছে, কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা 5000 ডিগ্রি সেন্টিগ্রেড, 5600 ডিগ্রি সেন্টিগ্রেড, 6800 ডিগ্রি সেন্টিগ্রেড। তো পৃথিবী মণ্ডলের গড় তাপমাত্রা হবে 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। পরবর্তী প্রশ্ন তোমরা 2 নম্বর দাগের পেয়ে যাবে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। তোমাদের যে কোনো 4খানা করতে হবে আর কি। তোমাদের এখানে কত নম্বর রয়েছে, 1 নম্বর করে রয়েছে, তাই 1 গুণা 4 ইকুয়াল টু কিন্তু 4 নম্বর কিন্তু তোমাদের রয়েছে। ফার্স্ট প্রশ্নটা তোমরা লক্ষ্য করো, দেখো কি বলেছে, ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি। তো ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা সব মিলিয়ে 9টি, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো, দেখো কি বলেছে, ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। তো সঠিক অ্যান্সারটি হবে পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করা, দেখো কি বলেছে, কোন দেশকে বজ্রপাতের দেশ বলে। তো সঠিক অ্যান্সারটা হবে ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। পরবর্তী প্রশ্নটি দেখো, ভুটানের প্রধান ভাষা কি। তো ভুটানের প্রধান ভাষা হলো জাংথা, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি দেখো কি বলেছে, বাংলাদেশের প্রধান নদী কোনটি। এটি হবে মেঘনা, সঠিক অ্যান্সার, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি দেখো, নেপালের রাজধানী কোনটি। তো নেপালের রাজধানী হবে অবশ্যই কাঠমান্ডু, এটা হবে সঠিক অ্যান্সার। চলো এবার তোমরা 3 নম্বর দাগে চলে এসো, দেখো কি বলেছে, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, যে কোনো তোমাদের 2টি করতে হবে। 2 নম্বর করে রয়েছে, সব মিলিয়ে 2 গুণা 2 ইকুয়াল টু 4 নম্বর, তাই তোমরা এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো প্রশ্নগুলি লক্ষ্য করো, SAARC কত সালে গঠিত হয়। তো এর উদ্দেশ্য কি সেটা লিখতে হবে। তো দেখো SAARC এর গঠন 1985 সালে হয়। SAARC এর গঠনের উদ্দেশ্য ভারত ও তার প্রতিবেশী দেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যকে সার্বত্রিত করা, ঠিক আছে। এবার পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, ভারতের প্রতিবেশী দেশের নামগুলি লেখো। তো ভারতের প্রতিবেশী দেশের নামগুলি লিখতে হবে। ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা ও তাদের নাম সব মিলে 9খানা রয়েছে, তোমরা জানো। নামগুলি দেখে নাও, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ আর চীন। পরবর্তী প্রশ্নটি দেখো, তোমাদের রয়েছে বাংলাদেশের প্রধান শিল্প কি কি। অ্যান্সারটি লক্ষ্য করো, বাংলাদেশের প্রধান শিল্পগুলি হলো পাট শিল্প, বস্ত্রবয়ন শিল্প, কাগজ শিল্প, চিনি শিল্প, চা শিল্প প্রভৃতি, এবং কয়েক ধরনের কুটির শিল্প যেমন তাঁত শিল্প, শঙ্খ শিল্প প্রভৃতি। এছাড়া অন্যান্য শিল্পের মধ্যে সিমেন্ট শিল্প, মৃৎ শিল্প প্রভৃতি উল্লেখযোগ্য। তো প্রশ্নগুলি তোমরা লক্ষ্য করলে। তারপর দেখো পরবর্তী প্রশ্নতে কি বলা হয়েছে, সেগুন গাছের দেশ কাকে বলা হয়। অর্থাৎ সেগুন কাঠের দেশ কাকে বলা, এটা হলো প্রশ্ন। অ্যান্সারটি দেখো আমরা কিভাবে লক্ষ্য করে কমপ্লিট করেছি। সেগুন কাঠের দেশ, মায়ানমারকে সেগুন কাঠের দেশ বলা হয় কারণ বিশেষ প্রায় 70% সেগুন কাঠ এই দেশ থেকেই সংগৃহীত হয়। এখানকার সেগুন কাঠ বার্মাতিক নামে পরিচিত। পরবর্তী 4 নম্বর দাগে তোমরা চলে এসে দেখো কি বলেছে, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি করতে হবে। 2 নম্বর করে রয়েছে, সব মিলে তোমাদের তাই 2 গুণা 2 সমান 4 নম্বর এখানে রয়েছে।
ফার্স্টের প্রশ্ন দেখো কি বলেছে, ভূমিকম্পের পূর্বে এবং ভূমিকম্প চলাকালীন কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তো ভূমিকম্পর আগে আমরা যখন বুঝতে পারি যে ভূমিকম্প হতে চলেছে, বিভিন্ন এখন বৈজ্ঞানিক দ্বারা আমরা জানতে পারি ভূমিকম্প কখন হবে না হবে। তো ভূমিকম্পের আগে এবং ভূমিকম্প চলাকালীন কোন কোন বিষয়গুলি আমাদের লক্ষ্য মানতে হবে বা মেনে নেওয়া প্রয়োজন। তো দেখো, ভূমিকম্পের পূর্বে গৃহীত পদক্ষেপ, প্রথমত দেখো, ভূমিকম্প প্রবণ এলাকায় ভারী কোনো নির্মাণ কাজ না করা দরকার, ঠিক আছে। প্রয়োজন হলে সতর্কতার সঙ্গে এবং ভূমিকম্প প্রতিরোধকারী নির্মাণ করতে হবে। জরুরিকালীন দরকারি জিনিসপত্র গুছিয়ে রাখা ও বাড়িতে ঝুঁকিপূর্ণ বা দুর্বল স্থান মেরামত করে রাখতে হবে। বিপর্যয় মোকাবিলার দপ্তর বা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা প্রয়োজন। আপৎকালীন প্রস্তুতি এবং বিপর্যয় ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। এরপর ভূমিকম্প চলাকালীন কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটিও দেখো তোমরা। ঘরের মধ্যে থাকলে দ্রুত বাইরে বেরিয়ে খোলা জায়গায় আসতে হবে। সম্ভব না হলে শক্ত কোনো আসবাবের তলায় আশ্রয় নিতে হবে। বহুতলা বাড়ি থেকে ঝুলো বারান্দার লিফটের মাধ্যমে বন্ধ থাকলে অবশ্যই বন্ধ রাখতে হবে এবং ইলেকট্রিক দ্রব্যসমূহের সংযোগ বন্ধ করে দিতে হবে। বাড়ির বাইরে থাকলে কোনো গাছ বা ইলেকট্রিক লাইনের পোস্ট থেকে দূরে থাকাই বাঞ্ছনীয় বা ভালো। সম্ভব হলে বাড়ি থেকে বেরোবার আগে প্রয়োজনীয় জিনিস সঙ্গে নিয়ে যেতে হবে। তো এই হলো ভূমিকম্প চলাকালীন পদক্ষেপ নেওয়া অবশ্যই দরকার বা জরুরি। পরবর্তী প্রশ্ন দেখো, লাভা ও ম্যাগমা কি। তো লাভা কি প্রথমে দেখে নাও। ভূপৃষ্ঠ ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল অংশ বা ফাটলের মধ্যে দিয়ে উপরে উঠে এসে উত্তপ্ত তরল পদার্থ রূপে ভূপৃষ্ঠে প্রবাহিত হয়, একে লাভা বলা হয়, ঠিক আছে। আর ম্যাগমা ভূপৃষ্ঠের শিলাসমূহ প্রচণ্ড চাপে ও তাপে গলে যায় এবং গ্যাস ও বাষ্প মিশ্রিত হয়ে সান্দ্র অবস্থায় থাকে, একে ম্যাগমা বলা হয়। ক্লিয়ার। তার পরবর্তী প্রশ্ন দেখো, সুনামি কি। তো সুনামি কি দেখে নাও। সুনামি একটি জাপানি শব্দ, শব্দের অর্থ বন্দরের, নামই হলো ঢেউ, অর্থাৎ সুনামি এর অর্থ হলো বন্দর সংলগ্ন এলাকায় সমুদ্রের ঢেউ। এখানে আমরা একটা ছবিও দিয়েছি, ভালো করে তোমরা ছবিতে লক্ষ্য করো, খুব সুন্দর। এই ছবিটা তোমরা রাখবে এবং সৃষ্টির কারণটা দিয়ে দেবে। সমুদ্রের তলায় ভূমিকম্প ঘটলে সামুদ্রিক ভূত্বকের স্থান পরিবর্তন ঘটে। সমুদ্রপক্ষের আকস্মিক অথবা নামায় সামুদ্রিক ঢেউয়ের উচ্চতা প্রবল বেগে উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ে। এর পরবর্তী প্রশ্নটি তোমরা লক্ষ্য করো, দেখো কি বলেছি, আগ্নেয় পর্বত কাকে বলা হয়। তো আগ্নেয় পর্বত কাকে বলা হয়, অ্যান্সারটি দেখো আমরা কিভাবে লক্ষ্য করো, কিভাবে কমপ্লিট করেছি। ভূত্বকের দুর্বল অংশ বা ফাটল বা ছিদ্র দিয়ে যখন ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র ম্যাগমা, গ্যাস ছাড়া জলীয় বাষ্প ইত্যাদি পর্যন্ত বিস্ফোরণ সহ জোরে বা শান্তভাবে বাইরে বেরিয়ে আসে, তখন তাকে সেই প্রক্রিয়াকে অগ্নি উৎপাত বলে। অগ্নি উৎপাতের ফলে আগ্নেয় পদার্থসমূহ ফাটলের চারিদিকে সঞ্চিত হয়ে পর্বত গঠিত করে, একে আগ্নেয় পর্বত বলা হয়। এর পরবর্তী প্রশ্ন তোমরা দেখো 5 নম্বর দাগের ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন, যে কোনো দুইটি করতে হবে, তোমাদের 5 নম্বর করে রয়েছে, তাই 5 গুণা 2 ইকুয়াল টু 10 নম্বর তোমরা এখানে পেয়ে যাবে, প্রত্যেকটি প্রশ্নের মান 5 করে। ফার্স্টের প্রশ্ন, পাললিক শিলা কাকে বলে। পলির উৎপত্তি অনুসারে পাললিক শিলার শ্রেণীবিভাগগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, শিলা চক্রের সংক্ষিপ্ত বিবরণ দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য লেখো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই হলো তোমাদের ক্লাস 8 এর ভূগোল বিষয়ের প্রশ্নপত্র। এই যে প্রশ্নপত্রগুলি তোমরা দেখলে, এগুলি 5 নম্বর মানের প্রশ্ন। এই প্রশ্নপত্রের অ্যান্সারগুলি তোমরা চাও কি চাও না অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে জানাও, আমরা তোমাদেরকে ফ্রি পিডিএফ প্রোভাইড করে দেবো। তার জন্য অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে তোমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো চাও কি চাও না। যেহেতু ভিডিওতে অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এত বড় প্রশ্নের অ্যান্সার ডিটেলসে আলোচনা করা সম্ভব হচ্ছে না। অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে আপলোড দেবো, তাই অবশ্যই তোমাদেরকে বলবো আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করে এরকম এডুকেশন পারপাস ভিডিও, সাজেশন, কমন নোটস সবার আগে পাওয়ার জন্য। এই হলো ক্লাস 8 এর ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য। ধন্যবাদ।